ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হামলায় ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম এখন হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। গতকাল মাঝরাতে তেল আবিবের আকাশে যা ঘটেছে তা দেখে খোদ পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ। ইরানের তৈরি এক ভয়ঙ্কর কামিকেজের ড্রোন আরস-2, যার নিখুঁত নিশানায় ধুলোয় মিশে গেছে ইসরায়েলের দম্ভ আর সরাসরি আঘাত হেনেছে তাদের হৃৎপিণ্ড বেন গুরিয়ন বিমানবন্দরে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি তবে যুদ্ধের মানচিত্রটাই বদলে দিল? কেন মার্কিন সেনারা তল্পা গুটিয়ে ইরাক ছাড়ার গোপন প্রস্তুতি নিচ্ছে? আর দিবনু পরমাণু কেন্দ্রের কাছে বিস্ফোরণ কি তবে বিশ্বকে এক প্রলয়ঙ্কারী পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? খবর সংযোগের আজকের বিশেষ বিশ্লেষণে আমরা এমন সব চাঞ্চল্যকর তথ্য ফাঁস করব যা মূলধারার মিডিয়া আপনাকে সহজে বলবে না। সঙ্গে থাকুন, কারণ আজ অনেক মুখোশ উন্মোচিত হবে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সমীকরণ বদলে দিতে এবার সরাসরি ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত স্থাপনায় আঘাত হানল ইরান। কয়েক স্তরে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে গতকাল রাতে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আছড়ে পড়েছে তেহরানের তৈরি সেই ভয়ঙ্কর আরস-2 ড্রোন। এই হামলায় তেল আবিবের নিরাপত্তা দম্ভ ধূলিসাৎ হয়ে গেছে। আকাশ জুড়ে আগুনের গোল্লা আর মুহুর্মুহু বিস্ফোরণ। মধ্যরাতে তেল আবিব যেন এক জীবন্ত নরকে পরিণত হয়েছিল। ইসরায়েলের তথাকথিত অবৈধ আয়রন ডোম এবং বেবি স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকেজো করে দিয়ে ঝাঁকে ঝাঁকে দিয়ে আসে ইরানের তৈরি অত্যাধুনিক আরস-2 ড্রোন। এই ড্রোনগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে রাডার এবং এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার জন্য। প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রোনগুলোর গতি এবং নিখুঁত নিশানার সামনে ইসরায়েলি ইন্টারসেপ্টর মিসাইলগুলো পুরোপুরি ব্যর্থ হয়। লোহা চুরমার করা এই ড্রোনগুলো সরাসরি আঘাত হানে ইসরায়েলের সবচেয়ে বড় এবং ব্যস্ততম বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। মুহূর্তের মধ্যে বিমানবন্দরের রানওয়ে এবং গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, আরস-2 ড্রোনের এই হামলা কেবল একটি সামরিক অপারেশন নয়, বরং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও প্রতিরক্ষা শক্তির জন্য এক চরম অপমান। আরস-2 ড্রোনের দীর্ঘ পাল্লা এবং বিস্ফোরক বহন করার ক্ষমতা প্রমাণ করেছে ইরান এখন যখন খুশি ইসরায়েলের যে কোনো প্রান্তে সরাসরি আঘাত হানতে সক্ষম। এই বিধ্বংসী ড্রোন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা নতুন করে বেজে উঠেছে। ইসরায়েলের দিমোনো পরমাণু কেন্দ্রের কাছে ইরানের সাম্প্রতিক মিসাইল হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নজিরবিহীন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। এখন বিশ্বজুড়ে একটাই প্রশ্ন, ইসরায়েল কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথে হাঁটবে? মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ 2 দশক ধরে ইরাকে শক্ত অবস্থানে ধরে রাখা মার্কিন বাহিনী এবার তাদের তল্পা কোটানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং একের পর এক ড্রোন ও মিসাইল হামলার হুমকির মুখে পেন্টাগন তাদের কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করতে এখন বাধ্য হচ্ছে। ইরাক জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এখন কার্যত ইরানের বন্ধু সশস্ত্র গোষ্ঠীগুলোর টার্গেট প্র্যাকটিস গ্রাউন্ডে পরিণত হয়েছে। বিশেষ করে ফাত্তা-2 এর মতো হাইপারসনিক মিসাইল এবং অত্যাধুনিক কামিকাজে ড্রোনের ভয় মার্কিন সেনারা এখন সবসময় বাংকারে দিন কাটাচ্ছে। ওয়াশিংটন বুঝতে পারছে, সরাসরি যুদ্ধে না জড়িয়েও ইরান তাদের এমন এক স্নায়ুযুদ্ধে বাধ্য করেছে যেখানে টিকে থাকাটা এখন ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ। ফলে পেন্টাগন এখন তাদের সেনা সদস্যদের জীবন বাঁচাতে এবং মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় এড়াতে ইরাক থেকে ধীরে ধীরে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার ছক কষছে এবং তারা কুর্দিস্তানে কুর্দিদের দিকে বিলে যাওয়ার কথা রয়েছে। পর্দার আড়ালে আলোচনা অনেক দূরে গিয়েছে। বাগদাদ এবং ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে মার্কিন সেনারা আর দীর্ঘস্থায়ী কোনো মিশনে থাকতে পারছেন না। বিশ্লেষকদের মতে আমেরিকা এখন তাদের তকমা বাঁচাতে চাইছে, কারণ তারা জানে ইরানের সরাসরি কোনো হামলায় যদি বড় ধরনের প্রাণঘাতী ঘটে তবে মার্কিন রাজনীতির মাঠ গরম হয়ে উঠবে। তাই কোনো বড় বিপর্যয় ঘটার আগে সম্মানের সাথে বিদায় নিতে চাইছে বিশ্বের এই সুপার পাওয়ার। মূলত তেহরানের ক্রমবর্ধমান দাপট হোয়াইট হাউসকে এই কঠিন সিদ্ধান্তে বাধ্য করেছে।
গত 21শে মার্চ দিমানু শহরের আবাসিক এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত এবং পরমাণু গবেষণা কেন্দ্রের অতি সন্নিকটে বিস্ফোরণ ইসরায়েলের নিরাপত্তা রেড লাইন বা লাল সীমা অতিক্রম করেছে। কয়েক দশকের অলিখিত নিয়ম ভেঙে দুই দেশ এখন একে অপরের পারমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা বিশ্বকে এক প্রলয়ঙ্কারী পরমাণু যুদ্ধের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিতে পারে। ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার প্রাণকেন্দ্র বলা হয় দিমোনোকে, যদিও ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে বিশ্লেষকদের মতে এখানে তাদের অন্তত 80 থেকে 200টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। দিমোনের মতে স্পর্শকাতর জায়গায় আঘাত আসার অর্থ হলো সরাসরি ইসরায়েলের লাস্ট রিসোর্ট বা শেষ ভরসায় হাত দেওয়া। দেশটির সামরিক ডক্ট্রিন অনুযায়ী যদি রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তবে তারা যে কোনো চরম পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। সামরিক বিশ্লেষকদের ভাষায় ইসরায়েলের একটি গোপন নীতি রয়েছে যা স্যামসং অপশন নামে পরিচিত। এর মূল কথা হলো যদি ইসরায়েল ধ্বংস হওয়ার উপক্রম হয় তবে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করে শত্রু পক্ষকেও সাথে নিয়ে মরবে। দিমোনের কাছে হামলাকে ইসরায়েলি নীতি নির্ধারকরা যদি তাদের অস্তিত্বের উপর আঘাত হিসাবে ব্যাখ্যা করেন তবে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তাত্ত্বিক পর্যায় থেকে বাস্তবতায় রূপ নিতে পারে। এদিকে ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার বদলা হিসেবে তারা দিমোনকে বেছে নিয়েছে। তেহরানের এই নতুন কৌশল, অর্থাৎ তুমি আমার পরমাণু কেন্দ্রে মারলে আমিও তোমারটায় মারব, ইসরায়েলকে চরম রক্ষণাত্মক অবস্থানে ঠেলে দিয়েছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো 3 এবার দিমোনকে পুরোপুরি রক্ষা করতে ব্যর্থ হয়। তেল আবিবের ভেতরে চরম অস্থিরতা কাজ করছে। চূড়ান্ত পরিণতি কি? আপাতত ইসরায়েল পারমাণবিক অস্ত্রের বদলে ইরানের বিদ্যুৎ গ্রিড, তেল শোধনাগার এবং নেতৃত্বের উপর ব্যাপক প্রথাগত হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে দিমোনো যেহেতু এখন আর অস্পৃষ্ট নয়, তাই ভবিষ্যতের যে কোনো বড় ধরনের মিসাইল রেইন বা গণহামলার মুখে ইসরায়েল তাদের তুরপের তাস পারমাণবিক অস্ত্র বের করবে না এমন গ্যারান্টি দেওয়া কঠিন। ইরানের বিদ্যুৎ গ্রিডে মার্কিন ও ইসরায়েলি হামলার হুমকির জবাবে তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তারা পার্শ্ববর্তী দেশগুলোর জ্বালানি ও পানি প্রকল্প একেবারে গুঁড়িয়ে দেবে। এই পাল্টাপাল্টি হুমকি কেবল যুদ্ধের দামামা নয়, বরং কয়েক কোটি মানুষের জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পানির জন্য হাহাকার, মরুভূমিতে জীবন থেমে যাওয়ার ঝুঁকি। উপসাগরের দেশগুলো যেমন কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের প্রধান সমস্যা হলো সুপেয় পানির অভাব। ইসরায়েলেরও একই অবস্থা। তারা তাদের পানির চাহিদা সিংহভাগ মেটায় সমুদ্রের পানি লবণমুক্ত করার বিশালাকার প্রকল্পের মাধ্যমে। এটা ইসরায়েলও করে থাকে, তাদের এভাবে শোধন করতে হয়। কাতার ও বাহরাইন এই দুই দেশের 100% পানি আসে এই প্রক্রিয়ায়। সংযুক্ত আরব আমিরাত চাহিদার 80% পানি এই প্রকল্পের উপর নির্ভরশীল। সৌদি আরব তাদের 50% পানির উৎস সমুদ্রে, আর ইসরায়েল তাদের 80% শোধন করে। এই পানি শোধন প্রকল্পগুলো পুরোপুরি বিদ্যুৎ চালিত। যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার জবাবে তারা প্রতিবেশী দেশগুলোর জ্বালানি ও পানি অবকাঠামোতে পাল্টা আঘাত করে তবে পুরো অঞ্চলটি এক ফোঁটা সুপেয় পানির জন্য হাহাকার করবে। মরুভূমির দেশগুলোতে পানি নেই মানে প্রাণীর অস্তিত্ব বিপন্ন হওয়া। উপসাগরের দেশগুলোর মানুষের মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের হার ইরানের তুলনায় প্রায় 5 গুণ। অত্যাধিক গরমে এই অঞ্চলে এসি ছাড়া বসবাস করা প্রায় অসম্ভব। বিদ্যুৎ কেন্দ্র যদি আমরা গ্রিড বলে থাকি, সেগুলো যদি ধ্বংস হয় আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত শহরগুলো নিমেষে পরিত্যক্ত মরুভূমিতে পরিণত হবে। ইরানের পার্লামেন্টের স্পিকারের মতে এই ক্ষয়ক্ষতি হবে এমন যা আর কোনোদিন আগের অবস্থায় ফেরানো সম্ভব হবে না। এদিকে ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস হলে তারা হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেবে। বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজির 1/5 এই পথ দিয়ে সরবরাহ করা হয়। এটি বন্ধ হওয়া মানে 1970 দশকের পর বিশ্বের ভয়াবহতম জ্বালানি সংকট তৈরি হওয়া। অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম, বাজার বিশ্লেষকদের মতে এটাই টাইম বোমা। ইতিমধ্যে ইউরোপের গ্যাসের দাম 80% বেড়েছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একদিকে ট্রাম্পের সামরিক শক্তি প্রদর্শনের আলটিমেটাম, অন্যদিকে ইরানের সবকিছু ধ্বংস করে দেওয়ার হুমকি। মাঝখানে পড়ে পিষ্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ। বন্ধুরা, ইরান কি আসলে ইসরায়েলের অস্তিত্বের মূলে আঘাত করতে পেরেছে?
নাকি ডিমোনোর আগুন বিশ্বকে এক ধ্বংসাত্মক পরমাণু যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে? পেন্টাগনের গোপন নথিতে ইরাক ছাড়ার যে নীল নকশা তৈরি হচ্ছে, তা কি সুপার পাওয়ার আমেরিকার পরাজয়, নাকি নতুন কোনো রক্তক্ষয়ী মহাপ্রলয়ের পূর্বাভাস? একটা কথা মনে রাখবেন, ইতিহাস সবসময় বিজয়ীদের হাতে লেখা হয় না। কখনো কখনো ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা মানুষদের দীর্ঘশ্বাসেও লেখা হয়। আজ যা কেবল খবর, কাল তো হয়তো আমাদের জীবনযাত্রার প্রতিটা ধাপে প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের এই আগুনের আজ কি এশিয়ার দেশগুলোকে জ্বালিয়ে দেবে? অলরেডি দিচ্ছে। আপনার কি মনে হয় পরমাণু যুদ্ধের এই দাবার চালে শেষ হাসি কে হাসবে? কমেন্টে আপনার যুক্তিপূর্ণ মতামত জানান। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে নতুনভাবে ভাবতে শেখাবে। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিস্ফোরক ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন এবং অবশ্যই খবর সংযোগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।